নমস্কার, একেডি মন্থন টিভি থেকে আমি অপূর্ব কুমার দাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে লাক্সারি বিলিফ। হিন্দু সমাজের বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, যাকে আমরা লাক্সারি বিলিফ বলছি। ভারতীয় সংস্কৃতির ভাঙার যে বিদেশি নকশা, চিন্তার বিলাস নয়, একটা আত্মঘাতী বিশ্বাস, পরিবার, ধর্ম, সংস্কৃতি সব কিছুকে ভাঙছে এই লাক্সারি বিলিফ, বা এটাকে একটা লাক্সারি ভাইরাসও আজকাল বলা যাচ্ছে। অভিজাতদের যে চিন্তা, সাধারণের দুর্ভোগ, এই অসম যুদ্ধের একটা আসল রূপ কি সেটা নিয়েই আজকে আমি চর্চা করব, যেটা শুধুমাত্র একটা মতাদর্শ নয়, এটা একটা মানসিক উপনিবেশবাদ বলেই আমার মনে হয়, এবং সেটারই নাম আমি দিয়েছি লাক্সারি বিলিফ। আমেরিকান মনোবিজ্ঞানী ও লেখক রব হেন্ডারসন একটা তত্ত্ব দিয়েছেন যার নাম লাক্সারি বিলিফ। তিনি মুখ্যত এই তত্ত্বটা দিয়েছেন, যেটা আমি আজকে আপনাদের সঙ্গে চর্চা করছি। বাংলায় একে বলা হয় বিলাসিতার বিশ্বাস। রব হেন্ডারসনের মতে, যেমন প্রাচীনকালে ধনীরা নিজেদের সামাজিক মর্যাদা ও আলাদা পরিচয় দেখানোর জন্য দামি পোশাক, গয়না বা প্রাসাদের প্রদর্শন করতেন, আজকের দিনে তথাকথিত এলিট ক্লাস নিজেদের উচ্চতা ও বুদ্ধিদীপ্ত ভাব প্রকাশের জন্য বিশ্বাস বা এই মতবাদকে প্রদর্শন করেন। যদিও বাস্তবে তারা নিজেদের ব্যক্তিগত জীবনে সেই মতবাদগুলো কিন্তু তারা মানেন না, তবুও সমাজে নিজেদের উচ্চ শ্রেণী হিসাবে প্রমাণ করতে এই সব ধারণাকে প্রচার করেন। কিন্তু সেই মূল্য দিতে হয় কাদের? না, সেই মূল্য দিতে হয় মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীকে। লাক্সারি বিলিফ আসলে একটা এক ধরনের বৌদ্ধিক ফ্যাশন, যা গ্রহণ করে ধনী ও প্রভাবশালী মানুষ নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে। এই মতবাদ মানা আধুনিক বলে মনে করা হয়। যেমন আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে রাখছি, যে পরিবার বা বিবাহের কি দরকার। আজকাল বলা শুরু হয়ে গেছে যে পরিবারের কি দরকার বা বিবাহের কি দরকার, ব্যক্তিগত স্বাধীনতাই তো আসল। এরপর আসে সমাজ নয়, ব্যক্তির ইচ্ছাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। কেউ যদি সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হতে চান কিংবা ওপেন রিলেশনশিপে থাকতে চান, সেটাই নাকি প্রগতিশীলতা। ধর্ম ও ঐতিহ্য মানা নাকি পশ্চাৎপদতার লক্ষণ। মাদক বা মদ্যপান নাকি ব্যক্তিগত পছন্দের বিষয়, কেউ তা আটকাতে পারে না। দেশের সীমান্ত ও জাতীয় পরিচয় নাকি একটা অর্থহীন ব্যাপার। এইভাবে বলা হয় যে ঈশ্বর তো পুরো পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন। এরপরে যেটা এই বিশ্বাসের মধ্যে আরও আসে, যে সন্ত্রাসবাদী ও অপরাধীরা নাকি পরিস্থিতির শিকার, নিশ্চয়ই তাদের সঙ্গে কোনো অন্যায় হয়েছে, সেই জন্যই তারা নাকি সন্ত্রাসবাদী হয়েছে। মৃত্যুদণ্ড থাকা উচিত নয়, এমনকি কেউ শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধও যদি করে তাহলেও নয়। এবং সেই জন্যই বলা শুরু হয়ে গেছে যে এভরি সিনার হ্যাজ এ ফিউচার। এছাড়াও যেটা বলে যে পুলিশ ও সেনাবাহিনী নাকি অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই, ডিফান্ড দ্য পুলিশ। যোগ্যতারও কোনো গুরুত্ব নেই, চাকরি বা সুযোগ পাওয়া উচিত সামাজিক বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে। এক আশ্চর্য ধরনের বিলিফ শুরু হয়েছে আজকাল। এগুলোকেই লাক্সারি বিলিফ বলে আমি উল্লেখ করছি। আমরা প্রায়ই আমাদের চারপাশে এমন কথা শুনি, কিন্তু গভীরভাবে দেখলে দেখা যাবে যে যারা এইসব মতবাদ যারা প্রচার করছে, নিজেরা কিন্তু সেগুলো কখনো পালন করছেন না। লাক্সারি বিলিফের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের ভারতবর্ষে তথা হিন্দু সংস্কৃতির যে পরিবার, সেই পরিবারের উপরেই আঘাত করা হচ্ছে। বিশ্বজুড়ে বহু গবেষণা দেখা গেছে, অধিকাংশ ধনী ও সফল মানুষই বেড়ে উঠছেন এমন পরিবারে যেখানে বাবা মা একসাথে ছিলেন বা যৌথ পরিবার ছিল। পশ্চিমে এখন কোনো শিশুর মা বাবা দুজনেই থাকা মানে বলা যায় যে একরকম প্রিভিলেজ বা বিশেষ সুবিধা বলে গণ্য করা হয়। একটা পরিবার ভেঙে গেলে সন্তানের মধ্যে নানা সামাজিক ও মানসিক সমস্যা তৈরি হয়, যা তাদের বুদ্ধি বিকাশ ও মানসিক স্থিতির পথে বাধা সৃষ্টি করে। বিশ্বের প্রায় সব সমাজই ধনী ও ক্ষমতাশীল যে মানুষ, তারা পরিবারকে অত্যন্ত কিন্তু গুরুত্ব দেন। কিন্তু তারাই যখন নেতা, অভিনেতা, আমলা বা বিচারপতি হন, তখন পরিবার ভাঙা ও ব্যক্তি স্বাধীনতার নামে প্রচার চালান, সেটাই যেন আধুনিকতার একটা বড় চিহ্ন বলে পরিগণিত হয়েছে। তাদের এই মিথ্যা প্রগতিশীলতার ভার বহন করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজ, চলচ্চিত্র, মিডিয়া, বিভিন্ন মাধ্যমে এই লাভ ম্যারেজ বা প্রেমের বিয়েকে আধুনিক হিসাবে উপস্থাপন করা হয়েছে। সরকারও আদালত নিয়ম বানিয়েছে যে 18 বছরের যদি বেশি হয় ছেলেমেয়েরা নিজেরাই পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পারবে।
কিন্তু খোঁজ নিন তো, এলিট পরিবারের মধ্যে কত শতাংশ মানুষের লাভ ম্যারেজ হয়েছে? আম্বানি আদানির মতো ব্যবসায়ীরা, বড়রা, যারা আর্থিক দিক থেকে ক্ষমতাশালী, বা নেতারা, আমলারা বা বিচারপতিরা, তাদের সন্তানদের প্রায় সকলেই কিন্তু অ্যারেঞ্জমেন্টস। যারা সামাজিক ন্যায়ের রাজনীতি করে তারাও কখনো তাদের সন্তানদের গরিব পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দিতে রাজি হন না। বড় ব্যবসায়ীর মেয়ের প্রেম কখনো স্কুল শিক্ষকের ছেলের সঙ্গে হয়েছে কি? খেয়াল করেছেন সবাই? সবাই কুণ্ডলী মিলিয়ে সামাজিক মর্যাদা বিচার করে সযত্নে বিবাহ স্থির করে, কিন্তু তাদেরই প্রচারিত লাভ ম্যারেজের বিভ্রমে পড়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজের এক সম্পূর্ণ প্রজন্ম সারা জীবন কোর্ট কাচারিতে এই ডিভোর্সের জন্য ঘুরছে। 70 থেকে 80 দশক পর্যন্ত গোটা ভারতে এক প্রকার মধ্যবিত্ত সমাজ ছিল। আজ যারা আমেরিকায় গিয়ে গুগল বা মাইক্রোসফটের মতো কোম্পানি চালাচ্ছেন, তারাও সেই মধ্যবিত্ত পারিবারিক সংস্কার থেকেই তো উঠে এসেছেন। কিন্তু এখন যদি পরিবারই ভেঙে যায়, তাহলে ভবিষ্যতে কি সেই সফলতা সম্ভব হবে? আমেরিকায় কৃষ্ণাঙ্গ পরিবারগুলিতে সবচেয়ে বেশি ভাঙন দেখা যায়। অধিকাংশ সন্তান হয় শুধু মায়ের, নয়তো শুধু বাবার সঙ্গে বড় হয়। সেই কারণে মানসিক রোগ, অপরাধ, সামাজিক অবক্ষয়ের হার তাদের মধ্যে জনসংখ্যার অনুপাতে অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় পরিবারগুলোকেও কি এই একই পথে ঠেলে দেওয়া হচ্ছে না? শরীরের স্বাধীনতার নামে মাই বডি মাই চয়েস এইরকম একটা ধারণা তৈরি করা হয়েছে। এটাও একটা অন্যতম লাক্সারি বিলিফের পর্যায়ে পড়ে। নারীদের শেখানো হয় এটা তোমার শরীর, তুমি যেমন খুশি ব্যবহার করো, যাকে খুশি সম্পর্ক করো। চলচ্চিত্র, মিডিয়া, বিজ্ঞাপন সবই এই ধারণাকে প্রচার করছে। এইভাবেই ধীরে ধীরে মূল্যবোধ, পরিবার, ধর্ম, সংস্কার ও দায়িত্ববোধের জায়গায় বিলাসিতার বিশ্বাস, এইভাবেই একটা বিশ্বাসকে বসিয়ে দেওয়া বা চাপানো হচ্ছে। আর যারা এই মতবাদগুলো তৈরি প্রচার করছে, তারাই বাস্তবে সবচেয়ে বেশি ঐতিহ্যবান, রক্ষণশীল এবং পারিবারিক কিন্তু শৃঙ্খলায় আবদ্ধ। আপনি প্রত্যেকে যদি খেয়াল করেন, কিন্তু সমাজের সাধারণ মানুষ তাদের মডেল ধরে বিভ্রান্ত হচ্ছে। ভারতীয় সমাজে নারী ও পুরুষ উভয়ের জন্য নির্দিষ্ট সংযম ও সামাজিক নিয়ম রয়েছে। যে কোনো সমাজের জন্য নতুন প্রজন্মকে সুস্থ, সুরক্ষিত ও ভারসাম্যপূর্ণভাবে গড়ে তুলতেই কিন্তু এই নিয়মগুলি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যখন সাধারণ মানুষ, তথাকথিত এলিট ক্লাস, এদের অনুকরণে সেই সীমা ভাঙতে শুরু করে, তখন শুধু নিজের নয়, পুরো পরিবারটাই কিন্তু ভেঙে যায়। যেসব নেতা, বিচারপতি, চলচ্চিত্র জগতের মানুষ ক্রমাগত বিবাহ প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করছেন, তারাই আজ সমকামী বিবাহের সবচেয়ে বড় সমর্থক। যে দেশে প্রায় 5 কোটি মামলা আদালতে ঝুলে আছে, সেই দেশের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিল সমকামী বিবাহকে আইনগত স্বীকৃতি দেওয়া উচিত কি উচিত না তা নিয়ে শুনানিতে। এই শুনানি নেতৃত্বে থাকা সাবেক প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পূর্বে অ্যাডাল্টারি বা অবৈধ সম্পর্ককেও কিন্তু আইনি বৈধতা দিয়েছিলেন। তার সেই সিদ্ধান্তই আজ বিবাহ বহির্ভূত সম্পর্ক, ডিভোর্স ও হত্যার বাড়বাড়ন্ত তৈরি করছে, তাই নয় কি? অর্থাৎ এলিট শ্রেণীর বেপরোয়া চিন্তার মূল্য দিচ্ছে ভারতের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজ। কয়েক বছর আগেও ভারতে অ্যালকোহল বা মদ্যপানকে মূলধারাতেই নিয়ে চলে আসা হলো। মদ্যপানকে স্বাধীনতার প্রতীক, স্ট্যাটাস সিম্বল হিসেবে প্রচার করা হতে শুরু করেছে। এলিট ক্লাসের জীবনে এর কিন্তু বড় ক্ষতি হয় না, কিন্তু সমাজে নিম্ন স্তরের মানুষ যখন সে অনুকরণ করে, তখন বাড়িঘর বিক্রি হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, স্ত্রী সন্তান সর্বনাশ হয়। এখন আবার নতুন লাক্সারি বিলিফ তৈরি হয়েছে, পুরুষ যদি মদ খেতে পারে তাহলে নারীরা কেন নয়? ভারতের এলিট শ্রেণী নিজেদেরকে মানবতাবাদী, ধর্মনিরপেক্ষ, সেকুলার হিসেবে দেখাতে চায়। তাদের কাছে দেশের সীমান্ত বা জাতীয় পরিচয়ের কিন্তু কোনো মূল্য নেই, কিন্তু ব্যক্তিগত জীবনে এরাই সবাই কিন্তু নিরাপদ, ধনী, উন্নত দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য মরিয়া। এরা যারা বাংলাদেশি বা রোহিঙ্গা শরণার্থীদের ভারতেই স্থায়ীভাবে বসানোর দাবি তোলে, তারাই আবার নিজেরা থাকে কোথায়? উচ্চ প্রাচীর ঘেরা নিরাপদ বাড়িতে, হাই সিকিউরিটি এলাকায়। অধিকাংশ লাক্সারি বিলিফ এক ধরনের আদর্শবাদ বা আইডিওলজিক্যালিজমের মুখোশে চাপিয়ে দেওয়া। কিন্তু তাদের উৎস যদি খোঁজা দেয়, এই চিন্তাধারাগুলোর জন্ম কিন্তু আমেরিকা বা পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, ইয়েল, স্ট্যানফোর্ড, এইগুলোতে। এইসব বিশ্ববিদ্যালয় থেকে আসা এই মতবাদগুলোকে আমাদের এলিট শ্রেণী বুদ্ধিদীপ্ত খাবার ভেবে গোগ্রাসে গিলে ফেলছে।
যদিও বাস্তবে সেগুলো তাদের জন্য মানে সমস্ত সমাজের জন্য কিন্তু এটা একটা বিষাক্ত। তারা কোনো ভয় পায় না, কারণ সমাজ ধ্বংস হলে তাদের কিচ্ছু এসে যায় না। তাদের এক পা তো আগেই আমেরিকা বা ইউরোপের নিরাপদ দেশে গিয়ে বসে আছে তারা। কিন্তু তাদের সিদ্ধান্তের প্রকৃত মূল্য দিতে হচ্ছে কাদের? এই আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তকেই। এই লাক্সারি বিলিফের মাধ্যমে চাপানো ধারণাগুলি প্রায় বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। প্রথমে সমাজ এগুলোকে তেমন গুরুত্বই দেয় না, কিন্তু 2-3 প্রজন্মের মধ্যে সেই মতবাদগুলো মূলধারার চিন্তাধারায় পরিণত হয়ে যায়। উদাহরণ হিসাবে চলচ্চিত্রে পণ্ডিত, পুরোহিত, ব্রাহ্মণদের খল চরিত্র হিসেবে দেখানো শুরু হয়েছিল, মনে আছে? এটাও এক ধরনের লাক্সারি বিলিফ, যে বলিউডের মাধ্যমে ধীরে ধীরে সমাজে প্রবেশ করানো হয়েছে। এলিট শ্রেণী এই প্রচারণাকে সমর্থন করেছে, ফলে 3-4 দশকের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পুরোহিতদের উপর অপরাধ ঘটলে উল্টো, মানে পুরোহিতদের উপরে যদি অপরাধ ঘটে, উল্টে তাদেরই সন্দেহভাজন করা শুরু হয়েছে। এই পূর্বাগ্রহ এখন সরকার ও বিচার ব্যবস্থার সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রতিফলিত। কেমন? এর ওপর এলো আরও একটা ভয়াবহ পর্যায়ে। ব্রাহ্মণ নিধনের আহ্বানকে প্রকাশ্যে গৌরবের সঙ্গে প্রচার করা হলো। এমনই একটা ঘটনা 2018 সাল, মনে আছে আপনাদের, যখন টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসি ও কোম্পানি ভাইস প্রেসিডেন্ট বিজয় গার্ডে ভারতে এলেন। তারা দিল্লির টুইটার অফিসে এক গ্রুপ ফটো তুলেছিলেন, আপনাদের প্রত্যেকের মনে আছে? খেয়াল করুন, তাদের হাতে পোস্টারে কি লেখা ছিল, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন, স্ম্যাশ ব্রাহ্মণিক্যাল প্যাট্রিয়ার্কি। এই ঘটনা দেখায় লাক্সারি বিলিফ কিভাবে বাস্তবে কাজ করে। এটি তার একটা কিন্তু আদর্শ উদাহরণ। পোস্টারে কোনো ভুল নেই, এটি কেবল একটি সমাজতাত্ত্বিক মতবাদের প্রতিক্রিয়া। এই 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 কোট, এই সিদ্ধান্তের মাধ্যমে ব্রাহ্মণ বিদ্বেষ এখন সমাজে বৈধ প্রচলিত হয়ে গেছে, এবং সেটা রাজস্থান হাইকোর্টের বিচারপতি সন্দীপ মেহতা সামন্ত যে এফআইআর করা হয়েছিল তার বিরুদ্ধে, সেটা খারিজ করে দিয়ে মন্তব্য করলেন। এই এক সিদ্ধান্তের মাধ্যমে ব্রাহ্মণ বিদ্বেষ এখন সমাজে প্রায় বৈধ ও প্রচলিত হয়ে গেছে। কিন্তু সেই পোস্টারে যদি লেখা থাকতো স্ম্যাশ ইসলামিক প্যাট্রিয়ার্কি বা স্ম্যাশ খ্রিশ্চিয়ান প্যাট্রিয়ার্কি, তাহলে কি বিচারপতির সিদ্ধান্তে একই রকম হতো? নুপুর শর্মা যা বলেছিলেন তা তো কোনো কোরআনেই লেখা আছে, তবু বিচার ব্যবস্থা বলল তুমি সমাজে আগুন লাগাচ্ছ। এইটাই লাক্সারি বিলিফের প্রভাব, যেখানে সত্য বলাও অপরাধ। আজও বিচার ব্যবস্থা সেই মন্তব্য প্রত্যাহার করেনি। তারা আজও বিশ্বাস করে যে ঘৃণা ছড়ায় শুধু হিন্দুরাই, কারণ এই ভাবনা এক তাদের হিসাবে প্রগতিশীল ভাবনা। বিচারপতিরা বাস্তবতা জানেন না তা কিন্তু নয়, কিন্তু তারা নিজের শ্রেণী অভিজাত গোষ্ঠীর স্বীকৃতি রক্ষা করতে বাধ্য হয়ে সেই মিথ্যা ভাষ্য প্রচার করে চলেছে। সেই বিচার ব্যবস্থার এই লাক্সারি বিলিফের ফলেই আজও কানাইয়া লালের মতো নিরাপরাধ মানুষের গলা কেটে নেওয়া হচ্ছে। আর সমাজে তা নিয়ে প্রশ্ন তোলাও যেন অসভ্যতা হয়ে গেছে। যেন এই প্রশ্নটাই করা যাবে না যে কেন এই কানাইয়া লালের মতো ব্যক্তিদের গলা কেটে নেওয়া হচ্ছে। পণ্ডিত পুরোহিতরাই নন, সমাজে যারা আদর্শ বা রোল মডেল বা পথপ্রদর্শক হতে পারেন, তারাও কিন্তু একে একে উপহাসের পাত্র হিসেবে তাদেরকে বানানো হয়েছে। যেমন শিক্ষকদেরকে রসিক চরিত্র বা জোকার হিসেবে দেখানো এই এক বৃহত্তর মানসিক পরিকল্পনার অংশ ছিল। হিন্দু উৎসবগুলির বিরুদ্ধে কটু মন্তব্য খেয়াল করুন, এটিও লাক্সারি বিলিফ বা বিলাসিতারই বিশ্বাসেরই কিন্তু ফল। যেমন ধরুন হোলি, দীপাবলি, রাখি বন্ধন, করওয়া চৌথ সবই আজ যেমন অশালীন সমালোচনার শিকার। কখনো সরকার, কখনো বিচার ব্যবস্থা, কখনো মিডিয়া, সবাই এই আক্রমণে অংশ নিয়েছে। আইআইটি কানপুরে এক গবেষণা দেখা গেছে যে অক্টোবর-নভেম্বরে দিল্লি ও উত্তর ভারতের বায়ু দূষণে দীপাবলি পটকার অবদান অত্যন্ত নগণ্য। তবু সুপ্রিম কোর্ট ঘোষণা করলো, আমাদের কোনো বৈজ্ঞানিক গবেষণার দরকার নেই, এবং পটকাকে নিষিদ্ধ করা হলো। বিচারকদের এই লাক্সারি বিলিফ দীপাবলিকে দূষণের সঙ্গে যুক্ত করে, কিন্তু বকরি ঈদের সময় জবাইকে নয়। এই লাক্সারি বিলিফ নামক ভাইরাস যদিও জন্মেছে আমেরিকা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু আজ তাদের সমাজকেও সমানভাবে অসুস্থ করে তুলছে। ইউরোপীয় দেশগুলো মানবিকতার নামে বিপুল সংখ্যক মুসলমান অভিবাসীকে আশ্রয় দিয়েছিল, এখন সেই অভিবাসীরাই তাদের জন্য বিপর্যয় হয়ে উঠেছে। ইউরোপীয় এলিট শ্রেণী তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ফাঁদ খুঁড়ে রেখেছে তা অনেকটা সেই রকম। যেমন একসময় ব্রিটিশরা ভারতের এলিটদের সহযোগিতায় হিন্দু সমাজের জন্য কি খুঁড়েছিল, কবর খুঁড়েছিল। এখন ব্রিটেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান 2023 সালে প্রথমবারের মতো প্রকাশ্যে লাক্সারি বিলিফ সংকটের বিপদ নিয়ে মুখ খুলেছিলেন।
তার বক্তব্যের মূল ভাব ছিল রাজনৈতিকভাবে সঠিক বলে নিজেদের পরিচয় দেওয়া সমালোচকদের অর্থ, মর্যাদা, প্রভাব সবকিছুই ভোগ করেন। In the knowledge that their privilege will insulate them from any collateral damage. The luxury beliefs brigade sit in their ivory towers telling ordinary people that they are morally deficient because they dare to get upset about the impact of illegal migration, net zero or habitual criminals. And you can be sure of one thing: people with luxury beliefs will flock to Labour at the next general election because that's the way to get the kind of society they want. What is that? They want, and they like, open borders. The migrants coming in won't be taking their jobs. In fact, they're more likely to have them mowing their lawns or cleaning their homes. They love soft sentences because the criminals who benefit from such ostentatious compassion won't be terrorising their streets or grooming their children. They're desperate to reverse Brexit. They think patriotism is embarrassing and have no use for their British passport unless it's taking them to their second homes in Tuscany or the Dordogne. For these people, I have a simple message. You are entitled to your luxury beliefs, but the British people will no longer pay for them. অ্যাক্টিভিস্ট, বিচারপতি, আমলা বা রাজনীতিক পাকিস্তানি, বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে আন্দোলন করছেন, তারাই আবার নিজেরা থাকেন উচ্চ প্রাচীর ঘেরা কোটার মধ্যে, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে। তাদের ছেলেমেয়েরা আগে আমেরিকা বা ইউরোপে স্থায়ীভাবে বসবাস করছে। আর এই অনুপ্রবেশকারীদের কারণে যে অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তার সংকট তৈরি হয়েছে, তার ভোগান্তি কাদের হচ্ছে? সাধারণ ভারতবাসীকেই কিন্তু সহ্য করতে হচ্ছে। সুতরাং একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রথমে বুঝতে হবে, এলিট শ্রেণীর এই লাক্সারি বিলিফের নিজেই এক বিশাল সামাজিক সমস্যা। যখন এই এলিট শ্রেণীর নতুন কোনো চিন্তা বা ট্রেন্ডকে ফ্যাশনেবল করে সমাজে চাপায়, তখনই আমাদের সন্দেহ ও বিশ্লেষণের দৃষ্টিতে কিন্তু তা থেকে যাওয়া উচিত। আমাদের মনে রাখা দরকার, চলচ্চিত্র, মিডিয়া, এমনকি বিচার ব্যবস্থা থেকেও যা কিছু আমাদের শেখানো হয়, তা 90% ক্ষেত্রে তা হিন্দু বিরোধী মানসিকতার ফল। আমাদের এলিট শ্রেণীর প্রচারিত ভাবনাকে চ্যালেঞ্জ করা শিখতে হবে। সভ্য, যুক্তিনির্ভর, মর্যাদাপূর্ণ প্রশ্ন তুলতে হবে। আমাদের পরম্পরার উপহাসকে আধুনিক হতে দেওয়া যাবে না। যে মূল্যবোধ প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে, তাকে বহিরাগত কোনো মতবাদ বা মিডিয়ার প্রভাবে অস্বীকার করা চলবে না। মনে রাখতে হবে, আজ বিশ্বের নানা শক্তি ভারতীয় পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যেন অজান্তে সেই ষড়যন্ত্রের শিকার না হই। এই এলিট শ্রেণীর মাধ্যমে সাধারণ মানুষের উপর চালানো মানসিক আক্রমণ আমাদের বোঝা দরকার এবং পরিবার ও সমাজে তার বিরুদ্ধে সচেতনতা তৈরি দরকার। এটি এমন এক সংগ্রাম যা সরকার নয়, সমাজকেই নিজের হাতে লড়তে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। সকলে ভালো থাকুন। নমস্কার।